আমি মঞ্জুরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে রাজনৈতিক এই লেজুড়বৃত্তির কারণে, পরিবারতন্ত্রের কারণে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হওয়ার কারণেই বাংলাদেশের ফ্যাসিস্টের জন্ম হয়েছে বারবার। আমরা জানেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ আপনারা সবাই শুনেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব 1975 সালের আগে তিনি জামাত ইসলামী করতেন না। তিনি একজন ওই পিরোজপুরের একটি দোকানে বসে পান সুপারি বিক্রি করা একজন মাওলানা ছিলেন, দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। 75 সালে যখন তিনি ঘোষণা করলেন আল্লাহ দ্বীনের মাধ্যমে, সৎ লোকের শাসনের মাধ্যমে ছাড়া দেশে শান্তি আসতে পারেন না, তখন তিনি শত্রু হলেন, তখন তিনি রাজাকার হলেন, তখন তিনি তাদেরকে বলা হতো যে এই মুসলমানরা ক্ষমতায় আসলে হিন্দুরা ভালো থাকবে না। তাই সেদিন সাইদি সাহেব ওই তার এলাকায় 45% হিন্দু অধ্যুষিত এলাকায় নিজে যে মন্দির পাহারা দিয়ে তিনি প্রমাণ করেছেন ইসলাম ভিন্ন ধর্মকে সম্মান করতে জানে। বাংলাদেশের লক্ষাধিক মানুষের জীবন খুন হতে হচ্ছে, গুম হতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশে বিপ্লব হয়েছে। আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশেষ ব্যক্তিত্ব সাবেক ছাত্র নেতা জনাব শাহ মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শাহ মঞ্জুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মঞ্জুরুল ইসলাম, আমার বাড়ি সেনপাড়া। আপনি সবাই জানেন কিনা জানি না। আমার বড় ভাইয়ের নাম অ্যাডভোকেট আবুল খায়ের, যিনি খুলনা বারের ইতিহাসে সর্বোচ্চ ভোটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুইবার নির্বাচিত হয়েছিলেন। আমার মেজো ভাই স্টেজে বসে আছেন, তিনি আব্দুল ওয়াদুদ সর্দার, যিনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের রাজনৈতিক সচিব হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। একটু আগে আমার আরেক ভাই এখানে বসে আছেন, সেই হরিণ মার্কার, আপনারা অনেকেই এখানে তার ইলেকশন করেছিলেন, অনেককে আমি চিনি। মাওলানা আজহারুল ইসলাম, এরকম আমরা 7টা ভাই। আমার আরেকটা ভাই এখানে এসছে, আমার সেজু ভাই রেজাউল ভাই, সম্ভবত আশেপাশে এখানে কোথাও বসে আছে। সেজু ভাই এখানে আছে নাকি? তো আমরা পরিবারটি, আমরা ইসলামী আন্দোলনের সাথে আমাদের পরিবার ছিল। আজকে থেকে 35 বছর আগে আমার মেজো ভাই ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর রুকন হিসেবে কাজ করছেন। সেখান থেকে শুরু করে আমরা আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা, আমাদের মাকে বলা হয় রত্নগর্ভা মা, আমরা সেভাবেই বড় হয়েছি। আমি সেদিকে যাচ্ছি না। দেশে একটি বিপ্লব হয়েছে তো, তাই না? আপনারা সবাই জানেন দেশে বিপ্লব হয়েছে। গতবার যখন গোলাম পরোয়ার সাহেব যখন এমপি হলেন, তখন অধ্যক্ষ দেবপ্রসাদ বাবু এই স্টেজে ছিলেন না, ছিলেন? এখানে অনেক মানুষ আছে, হিন্দু অমুসলিম ভাইরা রয়েছে। সুব্রত মণ্ডল ছিলেন, কিন্তু তার সাথে তার আর অন্যরা ছিল না। তখন যখন আমরা এখানে ক্যাম্পেইন করতে আসতাম, আমরা অনেক কষ্ট করে মানুষকে হাতে পায়ে ধরে ডেকে এনেও বসাতে পারতাম না। আজকে এলাকা ভরপুর হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটি আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি দেশে একটি বিপ্লব হয়েছে, বিপ্লব অনিবার্য হয়েছিল। এই বিপ্লব হতে 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। যারা জীবন দিল এই মানুষগুলো কারা? এই মানুষগুলো আপনার আমার ভাই, আপনার আমার সন্তান। কেউ বিধবা হয়েছে, কেউ এতিম হয়েছে, কেউ ভাই হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, হয়ে নাই? 50,000 মানুষ আহত হয়েছে। দেশি বিদেশি অসংখ্য প্রবাসী। আমরা দুশ্চিন্তায় থাকতাম প্রতি মুহূর্তে। এখানে একটু আগে ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম তিনি বক্তব্য দিয়েছেন। তার পিতার নাম সাজ্জাদ হুসাইন, তিনি আমাদের উস্তাদজি।
তিনি এই ইউনিয়নের প্রথম কর্মী, তিনি আসতে পারেন না আজকে বয়োবৃদ্ধ। তার মতো মানুষকে মাজায় মাথায় হাত কড়া পরিয়ে সেই গ্রামের অসংখ্য ইমামকে, বিভিন্ন গ্রামের ইমামকে, এখানে মঞ্জির স্টেজে রয়েছে, তার ভাই রবি যুবলীগের নেতা ছিল, নুরুদ্দিনকে ফেল করানোর জন্য আমরা রবির পিছনে আমরা কাজ করেছিলাম। হরিণ মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিল আজহারুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম বসে আছেন। তাদেরকে অমিট করে আমরা নুরুদ্দিন থেকে এই জনপদকে, নুরুদ্দিনের বিকল্প একজন ভালো মানুষকে আমরা নির্বাচিত করেছিলাম, তাই না? করেছিলাম না সবাই মিলে? সেই রবিকে জীবন দিতে হচ্ছে। এই নগরী ছিল মৃত্যু নগরী, এই মৃত্যুপুরী ছিল এটি একটি সন্ত্রাসী অভয়ারণ্য অরণ্য ছিল। আমরা কেউ কথা বলতে পারিনি। আমার ভাই স্টেজে বসে আছেন, মিয়া গোলাম পরোয়ার সাহেবের সাথে যিনি কাজ করেছেন, পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, তিনি বিগত 16 বছর একদিনের জন্য বাড়ি আসতে পারেনি। আমার বাবা মৃত্যুবরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন, তার জানাজায় তিনি অংশগ্রহণ করতে পারেনি। শুধু এরকম নয়, বাংলাদেশের লক্ষাধিক মানুষের জীবন খুন হতে হচ্ছে, গুম হতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশে বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে কুক্ষিগত করার জন্য আরেকটি সংগঠন, এই বিপ্লবকে কুক্ষিগত করার জন্য সবাই বিপ্লবকে নিজের কাঁধে নিয়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা কারা আপনারা জানেন। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি ছিল পরিবারতন্ত্রের রাজনীতি। বাবার ছেলে সন্তান রাজা হবে, আবার ছেলে রাজা হবে, তার নাতি পুত্রী রাজা হবে। একটি নির্দিষ্ট 2-3টি পরিবারের মধ্যেই নেতৃত্ব তৈরি হবে, আর কোন মানুষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই। তারা কখনো অন্য কোন পরিবার, অন্য কোন ব্যক্তি, কোন সাধারণ মানুষ, ওরকম দেবপ্রসাদ বাবুর মতো মানুষ, অথবা আব্দুল হাকিমের মতো মানুষ, অথবা মঞ্জিরের মতো মানুষ, তারা নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, তারা সেটি চায় না। ওই বঙ্গবন্ধু পরিবার তারা যেমন চায়নি, ওই জিয়াউর রহমান সাহেবের পরিবারও চায়নি। জামাত ইসলামী বিপ্লবের পর যখন বলেছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, বিএনপি বলল, ধানের শীষের লোকজন বলল, না, তাদের সমস্যাটা কি? হতেই পারে, মানুষ যদি ভালো হয় প্রধানমন্ত্রী এবং যদি দলীয় প্রধান হতে কোনো অসুবিধা নাই। আমি মঞ্জুরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে রাজনৈতিক এই লেজুর বৃত্তির কারণে, পরিবারতন্ত্রের কারণে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হওয়ার কারণেই বাংলাদেশের ফ্যাসিস্টের জন্ম হয়েছে বারবার। একই ব্যক্তি এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, তিনি তার ভাইকে গোলাম কাদের সাহেবকে তার দলের প্রধান বানালেন। ভবিষ্যতে তার গ্যাঞ্জাম হলো, তিনি হাসিনাকে সহযোগিতা করে তিনি একবার ঘোষণা দিলেন, আমরা হাসিনার সাথে ইলেকশনে যাব না। ইন্ডিয়া থেকে সুজাতা সিনহা আসলেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এসে এরশাদ সাহেবকে উঠে নিয়ে গেলেন 2008 সালে ক্যান্টনমেন্টের মধ্যে। এরশাদ সাহেবকে প্রেসার দেওয়া হলো, তিনি বললেন, সেই ক্যান্টনমেন্টে যাওয়ার আগে তিনি বললেন, আমি হাসিনার অধীনে নির্বাচনে যাব না। 3 দিন ক্যান্টনমেন্টে থাকার পর, সুজাতা সিং এর সাথে মিটিং এর পর তিনি এসে বললেন, আমি ইলেকশনে যাব। এটা প্রমাণ কি হয়? সেদিন যদি লাঙ্গল মার্কা যদি ইলেকশনে না যেত, তাহলে হাসিনা পর 3 বার প্রধানমন্ত্রী হতে পারতো না। আমি আপনাদের কাছে জানতে চাই, বিগত 15 বছর আপনারা কি কেউ ভোট দিতে পেরেছিলেন? দয়া করে একটি হাত উঁচু করে দেখান যদি কেউ ভোট দিতে পেরে থাকেন। কেউ এখানে ভোট দিতে পারেনি। দেখুন আজকের বাংলাদেশ, দেখুন গত 15 বছর বাংলাদেশের মানুষ তাদের প্রধানমন্ত্রী বানাতে পারেনি, তাদের রাজনৈতিক নেতা বানাতে পারেনি, বাংলাদেশের কোন মানুষ মেম্বার বানাতে পারেনি, চেয়ারম্যান বানাতে পারেনি। আমরা বিনা ভোটের সরকারের মাধ্যমে এই রাষ্ট্রটি পরিচালিত হয়েছে। ভারতের গণরাজ্য হিসেবে এই দেশটি পরিচালিত হয়েছে। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে, যারা বাংলাদেশের এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছিল সেদিনের সেই রাজনৈতিক শক্তি। যারা বাংলাদেশের এই জামাত ইসলামী নেতৃবৃন্দকে, আমরা জানেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ আপনারা সবাই শুনেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব 1975 সালের আগে তিনি জামাত ইসলামী করতেন না। তিনি একজন ওই পিরোজপুরের একটি দোকানে বসে পান সুপারি বিক্রি করা একজন মাওলানা ছিলেন, দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। 75 সালে যখন তিনি ঘোষণা করলেন
আল্লাহ দ্বীনের মাধ্যমে সৎ লোকের শাসনের মাধ্যমে ছাড়া দেশে শান্তি আসতে পারেন না, তখন তিনি শত্রু হলেন, তখন তিনি রাজাকার হলেন, তখন তিনি তাদেরকে বলা হতো যে এই মুসলমানরা ক্ষমতায় আসলে হিন্দুরা ভালো থাকবে না। তাই সেদিন সাইদি সাহেব ওই তার এলাকায় 45% হিন্দু অধ্যুষিত এলাকায় নিজে যে মন্দির পাহারা দিয়ে তিনি প্রমাণ করেছেন ইসলাম ভিন্ন ধর্মকে সম্মান করতে জানে। পাঁচই বিপ্লবের পর নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এই বিপ্লব মানে হচ্ছে, এই বিপ্লবে হয়েছে এজন্য বৈষম্যের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠা করা। হিন্দুর যেমন অধিকার রয়েছে এদেশে বসবাস করার, মুসলমানের অধিকার রয়েছে এদেশে বসবাস করার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটি মানুষ যার যার অধিকার নিয়ে আজকে এদেশে রাজনীতি করবে, মতামত দিবে, জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করবে। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই বিপ্লব সংগঠিত হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের করণীয় কি? হোয়াট আই হ্যাভ টু ডু? আমি যদি এখন ইচ্ছা করি, আমি যেখানে চাকরি করি বাংলাদেশে, আমি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কোম্পানির $7 billion কোম্পানির একটি হেড অফ মার্কেটিং ছিলাম। আমি জানি I was one of Asia's top 50 মার্কেটিং লিডার। আমি এশিয়ার 50 জন ব্র্যান্ড মার্কেটিং লিডারের একজন। আমি আমেরিকাতে একটি কনসালটেন্ট, একটি বিগ কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমি কেন আজকে আখড়ার এই ফেরিবাদের পর মিয়াগ্রামপুরের এই পিচের পাশে কেন দাঁড়িয়ে আমি কথা বলছি? এই পিচটি তো গোলাম পরোয়ার দিয়েছিল। এই গোলাম পরোয়ার সাহেবের আমার সাথে যখন পরিচয় হয়, আমি তখন ক্লাস 8-এ পড়ি, 8 অথবা 9-এ পড়ি। পানিখালি বাজারের ওই ব্রিজের পাশে দেখি একজন কালো চেহারার একজন মানুষ, সুন্দর হাসির একজন মানুষ গামছা পরে সেখানে গোসল করছেন। আমি দেখি আমার ভাই একদিন বলেছিল, তোদের স্কুলে একটা লোক আসবে। কে আসবে? একটা লোক আসবে, কথা বলবে। গড়িয়া লঞ্চে করে সেই 1984 সালে আজকে সেদিন গোলাম পরোয়ার সাহেব সড়কপুরে নেমে হেঁটে হেঁটে পানিখালি এসে ওই ফেরির কাছে কালবাটের পাড়ে দাঁড়িয়ে ওখানে গোসল করতেছে, ডুব দিচ্ছে। আমি বলছি, আপনি কে? আমি, কেন তুমি কে? আমার নাম মঞ্জু, ও দুধের ছোট ভাই আমি। বললাম, আপনি এখানে গোসল করেন না? আমি খাপাড়ায় নিয়ে গেলাম আমার এক বন্ধুর বাসায়, ওখানে তাই গোসল করলেন, ডিম দিয়ে ভাত খেলেন, আমাদের স্কুল গেলেন, ইতিহাস বললেন, ইসলামের এই ইসলামী আন্দোলনের দাওয়াত দিলেন, ছাত্র শিবিরের দাওয়াত দিলেন, ইতিহাস খুলে বললেন এই ইসলামের দাওয়াত দিতে গেলেই তোমাকে ওরা রাজাকার বলে, এই ইসলামের দাওয়াত দিতে গেলে ওরা বলে তোমরা স্বৈরাচার, তোমরা এই মৌলবাদ, তোমরা জঙ্গি, এরকম নানান অপবাদ দেয়। এই কথা বলতে যে বাংলাদেশের প্রান্তে প্রান্তে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। এই দলটি এদের বদনাম কি? এরা হিন্দুদের জায়গা দেয় না। এই দল তো ইসলামের ক্ষমতায় গেলেই অমুসলিমদের কি হবে? এটা প্রশ্ন, এটা বিশাল প্রশ্ন। তা কি প্রশ্ন না যে হিন্দুরা, জামাত ইসলাম আল্লাহর আইন আর সৎ লোকের শাসন করতে চায়, হিন্দুকে এখানে কাম ডাকি? হিন্দুরা কেন ভোট দেবে? জামাত তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। জামাত কি করেছে? জামাত তাদের সংগঠনে অমুসলিমদের নিয়ে ভিন্ন ইউনিট তৈরি করেছে। আপনারা জানেন না? যার কারণে জন্ম হয়েছে এই বিপ্লবের পর আজকে অধ্যক্ষ দেবপ্রসাদ বাবুদের। আজকে ইনক্লুসিভ একটি আইডিয়া নিয়ে জামাত ইসলামী আন্দোলন এগিয়ে গেছে, যার কারণে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে জানেন তো? কারা? মেধাবীরা। বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা পড়ে। এই 18 থেকে 28 বছর বয়সী পর্যন্ত সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা, ভোটারের সংখ্যা হচ্ছে 3,78,00,000। কত? 18 থেকে 28 বছর বয়স, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। আমরা চেয়েছিলাম, জামাত ইসলামী চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন আগে হোক, তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। বিএনপি রাজি হয় নাই। বিএনপি অবশেষে বাধ্য হয়েছে ছাত্র সংসদ নির্বাচন দিতে। তারা বাধ্য হয়েছে, যার প্রেক্ষিতে সেখানে নির্বাচনের পর সেখানে রেজাল্ট কি আপনারা জানেন? শুনেছেন? কি শুনেছেন? কারা জিতছে? ধানের শীষ। কারা জিতছে? শিবির, ছাত্র শিবির সম্মিলিত জোটে
সেখানে সেই প্যানেলে হিন্দুরা রয়েছে, বৌদ্ধিস্ট রয়েছে, উপজাতি রয়েছে, সেখানে বোরকা পরা নারী রয়েছে, বোরকাবিহীন নারী রয়েছে, অমুসলিম রয়েছে, মুসলিম রয়েছে, সকলের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ, একটি কল্যাণের বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে বিএনপি যদি ধানের শীষ যদি 1 ভোট পায়, দাঁড়িপাল্লা পেয়েছে 5 ভোট। এটি হচ্ছে 4 কোটি মানুষের প্রতিনিধিত্ব। দেবপ্রসাদ বাবু অধ্যাপক সাহেব, আমি এখানে বসেছিলাম, ওনার দিকে তাকাচ্ছিলাম। সেদিনের স্বপ্ন ছিল এরকম একটি দেশ, এরকম একটি বাংলাদেশ দেখার জন্য আমরা বিদেশে বসে থাকি, যেখানে আমার ভাই, আমার বোন, আমার দিদি, আমার কাকি সবাই মিলে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আপনারা নিঃসন্দেহে তাহলে কি করতে হবে? ওরা বলছে জামাত ইসলামী জিতবে না, ওকে 2% ভোট আছে, সব ভোট উঠিয়ে, সব ভোট ওদের। আমি বলি না জামাত ইসলামী কত ভোট পাবে, কিন্তু আমরা যেটা পেয়েছি এই 4 কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী 4টি বিশ্ববিদ্যালয়, আমাদের 1/3 ভোট আপনারা পান নাই। এই 4 কোটি ভোটারের মধ্যে 1/3, 3 ভাগের 1 ভাগ ভোট আপনি পাননি। আপনি একটা পাইলে আমি 4টা পাইছি, এটা তো প্রমাণ। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব। তাহলে কি হলো? হলোটা কি? এখন আসেন বাংলা কথা কই, এত কথা কইলে গলা ফেটে যাবে। ছোট্ট কথা হচ্ছে আমরা 4টা পাইলে ওরা পাইছে 1টা, তার মানে কি এটা ইয়াং জেনারেশন না? তাদেরকে এখন আন্ডারমাইন করছে। কি বলতেছে? যে ব্যালট পেপার ছাপানো হয়েছে অমুকের মেশিনে, ভোট গুণা হয়েছে অমুকের মেশিনে, অমুক করা হয়েছে তমুক করা হয়েছে। ওরা শিক্ষকরা সব জামাত। এখন সেই ক্লিন শেপ প্রফেসর থেকে শুরু করে বুরকাবিহীন স্মার্ট লেডি প্রফেসররা, তারা বলছে স্মার্ট বিহীন সেখানে সেই ম্যাডামরা, তারা বলছেন কি বলছেন? তিনি বলছেন মহিউদ্দিন নামে একটা ছেলে ছাত্র শিবিরের জিএস হিসেবে ইলেকশন করেছে, বলছে তার সম্পর্কে বদনাম করছে, বলে যে এই মহিউদ্দিন যদি শিবির করে তাহলে শিবিরই ভালো। তাহলে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় এটি প্রমাণ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে, তখনই আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে এবার ভোট হবে, হবে না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট হতে হবে। আমার সন্তান প্রধানমন্ত্রী হবে, আমার সন্তান মন্ত্রী হবে, এমপি হবে। আমাদের সন্তান যেই দলটি, এই দলটিতে নমিনেশন পেতে কাউকে কোনো পয়সা ঘুষ দিতে হয় না। যদি হতো জামাত ইসলামীর ক্যান্ডিডেট কম ছিল, ঘাটতি ছিল, রবির ভাই মঞ্জির আজকে চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে ফাইনাল করা হচ্ছে, তাকে জামাত থেকে তাকে ফাইনাল সিগন্যাল দেওয়া হচ্ছে যে মঞ্জির হচ্ছে আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট। রবির ভাই মঞ্জির জামাত ইসলামী করছে, তাকে কি পয়সা দিতে হয়েছে নমিনেশন পাইতে? আজকে ওখানে লবিং দেখেন, গ্রুপিং দেখেন, চান্দাবাজি দেখেন। শুধু চান্দাবাজির জন্য 7,500 মানুষকে বহিষ্কার করা হয়েছে ধানের শীষ থেকে। আপনারা জানেন, জানেন না? বহিষ্কার করতে হচ্ছে। আজকে আমাদের সময় হলো ভোট দিয়ে, আপনার ভোটের যা দাম আমার ভোটেরও তাই দাম। ভোটটা আপনি কোথায় দেবেন আপনিই ভালো জানেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।